আজকে নিয়ে এসেছি একটি আকর্ষণীয় ভিডিও। আজকের মূল আলোচনার বিষয় দেখো, এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচে টেস্ট পেপার ঘেটে ব্যাকরণ থেকে যে কোশ্চেনগুলো একাধিকবার রয়েছে তার উপর বেস করে আমি মাত্র তোমাদেরকে 10 থেকে 12খানা কোশ্চেন দেব। এই 10 থেকে 12খানা কোশ্চেন তোমরা যদি রীতিমতো প্র্যাকটিস করো এবং এইগুলো বারবার যদি তোমরা অনুশীলন করো তাহলে ফাইনাল পরীক্ষায় তোমরা এর মধ্য থেকে পেয়ে যাবে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো, এই ভিডিওটি আকর্ষণীয় হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি দেখতে থাকবে। যদি তোমরা এড়িয়ে চলো দেখবে হয়তো তোমরা যেটুকু অংশ দেখলে না সেই অংশটুকুই হয়তো কি পরীক্ষায় কি চলে আসলো। তো মিস করো না, চলো দেখি। 1 নম্বর দেখো কোশ্চেন এখানে রয়েছে তির্যক বিভক্তি। এই প্রশ্নটা একাধিক স্কুলে এসেছে, আমি 3টি টেস্ট পেপার ঘেটে এইগুলো বের করেছি। দেখো, তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি কাকে বলে? কি বলবে? যে বিভক্তি একাধিক কারকে বা সব কারকেই ব্যবহার করা হয় তখন তাকে বলা হবে কি তির্যক বিভক্তি। যেমন একে আমরা অবশ্যই তির্যক বিভক্তি বলি। 2 নম্বর কোশ্চেন দেখো রয়েছে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? কি বলবে? যে সমাস কোনো বাক্যকে আশ্রয় করে গড়ে ওঠে তখন তাকে বলা হবে বাক্যাশ্রয়ী সমাস। যেমন রক্ত, দান, শিবির। 3 নম্বর দেখবে, এটা সবচেয়ে বেশিবার আমি পেয়েছি, কর্ম কর্তৃ বাচ্য কাকে বলে? একটি উদাহরণ। কি বলবে? যে বাচ্চে কর্তা অনুপস্থিত, অর্থাৎ কর্তা থাকে না, কর্মটাই কর্তা হিসাবে কাজ করে থাকে, তখন তাকে বলা হবে কর্ম কর্তৃ বাচ্য। উদাহরণ কি হবে? ঢাক বাজে, ঢোল বাজে, ট্রেন চলে, নৌকা চলে, এইগুলো আর কি। তারপর দেখো রয়েছে সম্বন্ধ বা সম্বোধন পদকে আমরা কারক বলি না কেন? সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধকে আমরা কারক বলি না, একে আমরা পদ হিসাবে গণ্য করি। তারপরে দেখো রয়েছে একটি ভালো প্রশ্ন, দেখো সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। এটা একাধিকবার কি স্কুলে আমরা এটা পেয়েছি। তোমরা এগুলো শোনো, এগুলো শুনে শুনে তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে ফাইনাল পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তাই বন্ধুদের কাছে আমার করজোড়ে অনুরোধ, তোমরা ভিডিওগুলো দেখো এবং এগুলো শোনো, তোমাদের দেখবে এটা কাজে কি লাগবেই। সন্ধি ও সমাসের পার্থক্য। সন্ধিতে কি হয় বলো তো? সন্ধিতে হয় ধ্বনির সাথে ধ্বনির মিলন। আর সমাসে কি হয়? সমাসে হয় পদের সাথে পদের মিলন। একটি পার্থক্য আসবে, তাহলে সন্ধিতে ধ্বনির সাথে হয় ধ্বনির মিলন আর সমাসে হয় পদের সাথে পদের মিলন। তারপরে কোশ্চেন দেখো রয়েছে নিত্য সমাস। খুব ভালো প্রশ্ন এটা। কি বলবে? কাকে বলে? উদাহরণ আসে, বা বললো কি দেশান্তর কি সমাস এবং কেন, ঘুরিয়েও কিন্তু প্রশ্নটা কি থাকতে পারে। নিত্য সমাস, নিত্য মানে হচ্ছে কি সর্বদা। তাহলে যে সমাসের সর্বদা ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য অর্থাৎ ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তখন তাকে বলা হবে কি নিত্য সমাস। যেমন দেশান্তর, ভাষান্তর, যদি অন্তর থাকে, যোগফল যদি না বোঝায়, সমষ্টি যদি না বোঝায়, সমাহার যদি না থাকে, সমাহার যদি কি থাকে তাহলে অবশ্যই কি এটা কিন্তু নিত্য সমাস হবে। সমাহার যদি না বোঝায় তাহলে কিন্তু নিত্য সমাস কি বলতে আমরা পারি না। একাধিকবার আমরা পেয়েছি, দেখবে বাক্য নির্মাণের শর্ত কি? বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টি। কি বলবে? 1 যোগ্যতা, 2 বলবে আসক্তি, এই আসক্তির আরেকটি নাম রয়েছে নৈকট্য,
আর 3 নম্বর হচ্ছে কি আকাঙ্ক্ষা। এই তিনটিকে আমরা বাক্য নির্মাণের শর্ত কি বলে থাকি। বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই বাক্য নির্মাণের শর্ত যে তিনটি বললাম, এই তিনটের সংজ্ঞাসহ উদাহরণ তোমরা কিন্তু জেনে রাখবে। এখান থেকেও কিন্তু প্রশ্ন পেঁচিয়ে কি দিতে পারে। যেমন একটা উদাহরণ দেখো, বলি সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বলবে বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে। এইভাবেও কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের কি দিতে পারে, বা এরকমও দিতে পারে যে মাছ ডাঙায় সাঁতার কাটে। এভাবে কিন্তু প্রশ্নগুলো কি থাকতে পারে। বা ক্ষুধার্ত, ওই যে ঘুড়িটি ক্ষুধার্ত মানুষটিকে গিলে খেয়ে ফেললো। এই যে বিদঘুটে যে উদাহরণ, এই উদাহরণগুলো থেকে কিন্তু প্রশ্ন কি আসতে পারে। অতএব তোমরা বাক্য নির্মাণে যে শর্ত দেখবে তিনটি রয়েছে, তিনটের উদাহরণসহ সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই কি জেনে রাখবে। তারপরে দেখবে আমি যেটা পেয়েছি একাধিক স্কুলে, বিভক্তি এবং অনুসর্গ। বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। কি বলবে? বিভক্তি শব্দের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে বসে, কিন্তু অনুসর্গ শব্দের সঙ্গে যুক্ত না হয়ে আলাদাভাবে কি এটা বসে থাকে। তারপরে দেখবে যে প্রশ্নটা আমরা পেয়েছি সেটা হলো নির্দেশক বাক্য। নির্দেশক বাক্য কাকে বলে? যে বাক্যের সাহায্যে কোনো কিছু নির্দেশ করা হয়, নির্দেশ করা বোঝানো হলে তখন তাকে আমরা কি বলি? নির্দেশক বাক্য বলে থাকি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি এ কাজ থেকে বিরত থাকো। তারপরে দেখবে আমরা একাধিক স্কুলে পেয়েছি এটা নির্দেশক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অবশ্যই শোনো, শুনলেই দেখবে মুখস্থ কি হয়ে যাবে। নির্দেশক কাকে বলে? বাক্যের পদাশ্রিত যে সমস্ত চিহ্ন একবচন কিংবা বহুবচনকে নির্দেশ করে থাকে তখন তাকে বলা হবে কি? নির্দেশক। দেখবে নির্দেশক এবং নির্দেশক বাক্য কিন্তু এক জিনিস নয়। নির্দেশক বাক্য যে বাক্যের মাধ্যমে কোনো কিছু নির্দেশ করা হয় তখন সেটাকে বলা হবে কি? নির্দেশক বাক্য। আর নির্দেশক দেখবে বাক্যের পদাশ্রিত যে সমস্ত চিহ্ন রয়েছে সেটা একবচন না বহুবচন, এইগুলোকে কি করে? নির্দেশ করে থাকে। যেমন ছেলেটি, তোমার হচ্ছে কি ছেলেটি গাড়ি চড়ে যাচ্ছে, তার মানে দেখবে ছেলেটি এখন একজনকে কি করছে? নির্দেশ করছে। বা মেয়েগুলো গান করছে, তাহলে মেয়েগুলো মানে একের অধিক, অর্থাৎ এটা বহু বচনকে কি হচ্ছে? নির্দেশ করছে। তাই এটাকে আমরা কি বলছি? নির্দেশক বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা অনুসর্গ। সংজ্ঞা আসে, আবার এইটা ঘুরিয়েও কিন্তু আসতে পারে যে অনুসর্গের অপর নাম কি? কি বলবে? অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ, বা আমরা বলতে পারি কর্মপ্রবচনীয়। আবার প্রশ্নটা দেখবে ঘুরিয়ে থাকবে যে অনুসর্গ কাকে বলে? কি বলবে? যে সমস্ত অব্যয় পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে তখন তাকে অনুসর্গ বলা হবে। যেমন থেকে, সে, হইতে, তারা এই যেগুলো রয়েছে এইগুলো সবই এক একটি কি অনুসর্গের জ্বলন্ত কি উদাহরণ। তারপরে দেখবে আমরা একাধিকবার যেটা পেয়েছি ব্যাস বাক্য। ব্যাস বাক্য কাকে বলে? ব্যাস বাক্য দেখবে আমরা পড়ে গেলাম ব্যাস বাক্য, আর পরীক্ষায় দিল কি? বিগ্রহ বাক্য। ভয়ের কিছু নেই, যেটাই ব্যাস বাক্য সেটা কি বলা হবে? বিগ্রহ বাক্য, বা এর আরেকটি নাম রয়েছে সমাস বাক্য কি আমরা কিন্তু বলে থাকি। একাধিক স্কুলে আমরা পেয়েছি, টেস্ট পেপারের একাধিক স্কুলে এটা পেয়েছি ব্যাস বাক্য কাকে বলে। আবার কোনো কোনো স্কুলে রয়েছে কি বিগ্রহ বাক্য কাকে বলে। তাহলে সমস্ত পদকে ভাঙলে যে পদগুলো আমরা পাই তখন সেইগুলোকে বলা হবে কি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য কি বলা হয়। যেমন হাট ও বাজার, দেখো দুটো পদ রয়েছে, তো এটা সমান কি পাই? হাট বাজার। তাহলে হাট ও বাজার এই অংশটুকু আমরা কি বলি? ব্যাস বাক্য কি বলে থাকি। তারপরে দেখো যে প্রশ্নটা রয়েছে যে প্রযোজক কর্তা কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ। একসঙ্গে আমরা আলোচনা দেখবে করব প্রযোজক কর্তা আর প্রযোজ্য কি কর্তা। কি বলবে? দেখো প্রযোজক কর্তা, কর্তা নিজে কাজটি না করে যখন অন্যকে দিয়ে করিয়ে নেয় তখন তাকে বলা হবে কি? প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা কাকে বলে? প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নেয় তখন তাকে বলা হবে কি? প্রযোজ্য কর্তা বলা
হবে। উদাহরণ হিসাবে কি বলতে পারি বলো তো? শিক্ষক মহাশয় ছাত্রকে পড়াচ্ছেন। তাহলে এখানে শিক্ষক দেখবে এই কাজটিকে, পড়ার কাজটি কিন্তু না করে ছাত্রকে দিয়ে করিয়ে নিচ্ছেন, তাই শিক্ষক হয়ে গেল প্রযোজক কর্তা। আর শিক্ষক কাকে দিয়ে কাজটা করে নিচ্ছেন? ছাত্রকে দিয়ে কি কাজটা করিয়ে নিচ্ছেন, তাই ছাত্র হয়ে গেল কি প্রযোজ্য কর্তা। তারপরে দেখবে আমরা একাধিক স্কুলে পেয়েছি মুখ্য কর্ম ও গৌণ কর্ম কাকে বলে। আমরা একসঙ্গে কি এই দুটো জানবো। দেখবে দ্বিকর্মক ক্রিয়া, বাক্যে যদি দ্বিকর্মক ক্রিয়া থাকে তার প্রাণীবাচক যে কর্মটি রয়েছে সেই কর্মটিকে বলা হবে কি গৌণ কর্ম, এবং বস্তুবাচক যে কর্মটি রয়েছে তখন সেটাকে বলা হবে কি মুখ্য কর্ম। উদাহরণ হিসাবে আমরা কি পাই বলতো? যে ভাই আমাকে একটি সাইকেল দিলেন। তাহলে দেখো ভাই আমাকে একটি সাইকেল দিলেন, ভাই কাকে দিলেন? আমাকে দিলেন। আমি প্রাণীবাচক, সেই জন্য আমি হয়ে গেলাম, আমাকে হয়ে গেল কি গৌণ কর্ম। আর ভাই আমাকে কি দিলেন? ভাই আমাকে সাইকেল দিলেন, সাইকেলটা হয়ে গেল বস্তুবাচক, তাই এটা হয়ে গেল কি মুখ্য কর্ম। এটাও যদি বুঝতে না পারো তাহলে বাক্যের ক্রিয়াপদকে তাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি প্রাণীবাচকটা পাই, অর্থাৎ সেটা গৌণ, আর কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটাকে বলা হবে কি মুখ্য কর্ম। তারপরে দেখবে একাধিক স্কুলে দেখবে পেয়েছি আমরা যে অলোপ সমাস কাকে বলে। যে সমাসের কোনো বিভক্তি চিহ্ন লোপ হয় না বা লুপ্ত হয় না তখন তাকে বলা হবে কি অলোপ সমাস কি বলা হবে। যেমন গায়ে হলুদ বা দেশে বিদেশে, এই যেটা রয়েছে এটার বিভক্তি কোনো লোপ হয় না, সেই জন্য এটাকে আমরা কি বলছি বলতো? এটাকে আমরা অলোপ সমাস কি বলছি। লাস্ট দেখবে আমরা যেটা হচ্ছে কি পাবো সমধাতুষ কর্তা, এটাও আমরা একাধিক স্কুলে পেয়েছি। তো তোমরা এগুলো শোনো, একটু ধৈর্য ধরে শোনো। দেখবে এখান থেকে তোমরা যারা মানে এতদিন পর্যন্ত ব্যাকরণ তোমরা পড়োনি তাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি দেখো। আমি 15 থেকে 16টি মাত্র কোশ্চেন বলবো, এর মধ্য থেকেই তোমরা কি পুরোপুরি কি কমন পেয়ে যাবে, এটা আমি দৃঢ়তার সহিত কি বলতে পারি। তো দেখো সমধাতুষ কর্তা কাকে বলে এবং একটি উদাহরণ। কর্তা এবং ক্রিয়া যখন একটা ধাতু থেকেই কি উৎপন্ন হয় তখন তাকে বলা হবে, বা সেই ক্রিয়াপদের কর্তাকে সমধাতুষ কর্তা বলা হবে। উদাহরণ হিসাবে দেখো আমরা বলতে পারি পড়ুয়ারা চেঁচিয়ে পড়ছে। এখানে কর্তা পড়ুয়ারা, ক্রিয়া পড়ছে এবং একই ধাতু পর থেকে উৎপন্ন হয়েছে, তাই এটাকে আমরা কি বলছি সমধাতুষ কর্তা বলছি। আর সমধাতুষ কর্তা দেখবে যখনই পড়বে তার সঙ্গে সঙ্গে একটু জেনে নেবে সমধাতুষ কর্ম। কর্ম ও ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হলে তখন তাকে আমরা সমধাতুষ কর্ম বলে থাকি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ। এখানে নাচন হচ্ছে কর্ম, নাচলে ক্রিয়া, নাচ ধাতু থেকে উৎপন্ন হয়েছে, সেই জন্য আমরা এটাকে অবশ্যই কি সমধাতুষ কর্ম কি বলে থাকি। আর দেখো দুই একটি কোশ্চেন রয়েছে যে অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে। যে বাক্যের মাধ্যমে আদেশ উপদেশ এইগুলো বোঝানো হয় তখন সেটাকে বলা হবে কি অনুজ্ঞাসূচক বাক্য বলা হবে। আমি যদি বলি আবার তোরা মানুষ হোক, এই উদাহরণটা আমরা একাধিক স্কুলে কিন্তু পেয়েছি যে আবার তোরা মানুষ হোক, এটা কি জাতীয় কি বাক্য, তখন তোমরা কি বলবে? এটা অবশ্যই বলবে কি অনুজ্ঞাসূচক বাক্য বলবে। আর দেখো দু একটি হয়তো রয়েছে, আমরা কোনো কোনো স্কুলে পেলাম এটা যে বহুব্রীহি শব্দের অর্থ কি। বহু মানে অনেক, ব্রীহি মানে হচ্ছে ধান, অর্থাৎ বহুব্রীহি শব্দের অর্থ বহু ধান আছে যার, সেটাকে আমরা কি বলি বহুব্রীহি বলে থাকি। আর তোমরা লাস্ট কোশ্চেন দেখো এটা তোমরা জেনে রাখো যে কোন পদে যে সমাসের কোন পদ কি হিসাবে কি গুরুত্ব কি পাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কি একটা প্রশ্ন কি বলতে পারি। মনে রাখবে বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনোটার গুরুত্ব পায় না, তৃতীয় পদের কি এটা গুরুত্ব পায়। এটা অনেক স্কুলে কিন্তু এসেছে, আমি এটা টেস্ট পেপার ঘেটে 3টি টেস্ট পেপার ঘেটে আমি কিন্তু এটা দেখেছি যে বহুব্রীহি সমাসে যে প্রশ্ন এসেছে যে তৃতীয় পদের গুরুত্ব পায় কোন সমাসে, তখন তোমরা কি বলবে? অবশ্যই বলবে কি বহুব্রীহি সমাসে। পরপদের গুরুত্ব পাই
দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস আর কর্মধারয় সমাস। আর উভয় পদের গুরুত্ব পায় একটি মাত্র সমাস, সেটাকে বলা হবে কি দ্বন্দ্ব সমাস। আর পূর্ব পদের গুরুত্ব পায় একটি সমাস, সেটাকে বলা হবে কি অব্যয়ীভাব সমাসকে বলা হবে। তো দেখো আজকের লাস্ট প্রশ্ন। তো দেখো শর্ত সাপেক্ষ যে বাক্য এর একটা উদাহরণ দাও। শর্ত সাপেক্ষ বাক্য দেখবে একটা বাক্য যখন আরেকটা বাক্যের উপর কি করে, যখন নির্ভর করে বা শর্ত কি চাপিয়ে দেয়, তখন সেটাকে আমরা কি শর্ত সাপেক্ষ বাক্য কি বলে থাকি। যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে ভালো কি ফল হবে। এটা আমরা শর্ত সাপেক্ষ বাক্যের একটি জ্বলন্ত উদাহরণ কি বলতে পারি। আশা করি তোমরা এইগুলো দেখে রাখবে, আর তার সঙ্গে হাত পাশ দেখে রাখবে কর্তৃবাচ্য কাকে বলে, কর্মবাচ্য কাকে বলে, এই দুটো প্রশ্ন, তার সঙ্গে ভাববাচ্য কাকে বলে, এগুলো তোমরা অ্যাড করে রাখবে, তার সঙ্গে দেখে রাখবে উপমিত ও উপমান কর্মধারয় সমাস কাকে বলে। আর তার সঙ্গে হালকা করে দেখে রাখবে যে একশেষ দ্বন্দ্ব কাকে বলে। এটাও কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে কি এসে থাকে। তাহলে বন্ধুরা দেখো, আমরা টেস্ট পেপার ঘেটে 3টি টেস্ট পেপার ঘেটে যে প্রশ্নগুলো একাধিক স্কুলে আমরা পেয়েছি কমন যোগ্য, সেইগুলোই কি আমি আজকে কি আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবার কমেন্ট করবে, এবং তোমরা কি ধরনের ভিডিও চাও অবশ্যই কি কমেন্ট বক্সে কি জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।